টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনান। আজ আমরা কথা বলবো মৃত্যু পথযাত্রী বা মৃত কোনো ব্যক্তিকে হাতকড়া পরানো মানবাধিকার ও আইনের কতটা লঙ্ঘন সে বিষয়ে। প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যুর পর একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় তিনি হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন, তার চোখ বন্ধ। কারা কর্তৃপক্ষের দাবি এটি তাকে হাসপাতালে ভর্তি করার পর প্রথম দিককার ছবি, যখন তিনি আইসিইউতে ছিলেন। অন্যদিকে আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, কারাবন্দী নুরুল মজিদের ওই ছবি মৃত্যুর আগের হোক অথবা পরের হোক, তাকে এভাবে হাতকড়া পরানো সরাসরি সংবিধান ও হাইকোর্টের রায়ের লঙ্ঘন। সেক্ষেত্রে আইন কি বলে, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মানবাধিকার কর্মী আবু আহমেদ ফাইজুল কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই এই ঘটনার বিষয়ে আমি ভূমিকায় যেটি বললাম আর কি, এভাবে হাতকড়া পরানো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে একজন মানবাধিকার কর্মী হিসাবে বা এদেশের নাগরিক হিসাবে আমি যেটা মনে করি এটা অত্যন্ত অমানবিক, বেআইনি ও লজ্জাজনক আচরণ। এই ধরনের আচরণ আসলে কোনো নাগরিকের প্রতি হবে বা হচ্ছে এটা আমরা চিন্তা করতে পারি না বা এটা আমাদের প্রত্যাশা নয়। একজন যিনি সাবেক মন্ত্রী ছিলেন, সবচেয়ে বড় পরিচয় যার, যিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তো আমরা যেটা দেখলাম বা যেটা সামাজিক যোগাযোগ এবং গণমাধ্যমে যে ছবিটা প্রকাশ হয়েছিল সেটা তার হাতে। কারা কর্তৃপক্ষ এখন দাবি করছে যে ওটা মৃত্যুর পরে নয়, কিন্তু মৃত্যুর আগে যে এই হাতকড়া পরানোটা হয়েছিল সেটা তো তারা স্বীকার করেই নিয়েছে। তার মানে এই ধরনের বয়োজ্যেষ্ঠ লোক অথবা এই ধরনের গুরুতর অসুস্থ লোককে বা নাগরিকদেরকে যারা বন্দী আছেন তাদের চিকিৎসার সময়ও কিন্তু এই ধরনের কাজ করা বা এই ধরনের প্রোটেকশনের নামে, মানে নিরাপত্তা নিশ্চিতের নামে তাদের হাতে হাতকড়া পরানো হচ্ছে। তো আমাদের প্রশ্ন, আমরা যেটা চাই সেটা হলো যে কোন বিবেচনায় তারা এই ধরনের আচরণগুলো করছে। হ্যাঁ, মৃত্যু পথযাত্রী মানুষের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন তো রাষ্ট্রের দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং মানবিক ও আইনি কর্তব্য আমরা আশা করি। অথচ তার হাত বাঁধা অবস্থায় মৃত্যু হয়েছে বা চিকিৎসা হয়েছে, যা সভ্য সমাজে অকল্পনীয়। এই ঘটনা শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের সংবিধান, প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট পরিপন্থী। আমাদের সংবিধানে তো আমাদের জীবনের অধিকার দিয়ে রেখেছে এবং সেখানে স্পষ্টভাবে বলা আছে যে প্রতিটি নাগরিকের জীবনের নিশ্চয়তা দেয় আমাদের এই সংবিধান। কিন্তু তার সাথে আচরণ করা হয়েছে সম্পূর্ণ বিপরীত। আমি শুধু তার কথাই বলছি না, এই ধরনের যত ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের জীবনের বিষয়টা কিন্তু এখানে প্রশ্ন এসেছে। এবং মনে করি যে এই যে একটা, আমরা জানি যে একটা জেল কোড বা একটা কারা আইন আছে 1894 সালের যে আইনটি, 130 বছর আগের যে আইন, এবং সেই আইনের কোথায় কোন ধারাতে আসলে বলা আছে যে এরকম পরিস্থিতিতেও হাত করা বা ডান্ডা বেরি পড়ানো যাবে। এটা কিন্তু এই আইনে স্পষ্ট কোথাও লেখা নাই কোন সময় পড়ানো যাবে, কোন সময় পড়ানো যাবে না। এখন যে চিকিৎসাধীন অবস্থায় অন্য জায়গায়, আমি যদি একটু আপনাকে একটু করি যে আমরা যেটা দেখছি, পুলিশ প্রবিধান বা পিআরবির 330 ধারায় বলা হয়েছে, বিচার বা আসামির পালিয়ে যাওয়া ঠেকাতে পুলিশকে প্রয়োজনের বেশি সতর্কতা অবলম্বন করা উচিত নয়। হাতকড়া বা দড়ির ব্যবহার প্রায়শই অপ্রয়োজনীয়, অসম্মানজনক। কোনো অবস্থাতেই নারীদের হাতকড়া পরানো যাবে না এবং যাদের বয়স বা দুর্বলতার কারণে সহজেই এবং নিরাপদে হেফাজতে রাখা যায় তাদের ক্ষেত্রে এসব ব্যবহার করা যাবে না। তো জেল কোডের যে বিষয়টা আপনি বললেন, সেখানে আসলে তো আপনি যেটা বললেন যে এ ধরনের কোনো ধারাই নেই, কিন্তু তারপরও মানে জেল কোড বিষয়ে আপনার কি মন্তব্য? আমি বলছি যে বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, মানে নিরাপত্তার জন্য হাত করা পরানোর প্রভিশন আছে, কিন্তু এই ধরনের মৃত্যু পথযাত্রী বা চিকিৎসাধীন যিনি আসলে কারাগার থেকে বেরিয়ে আসলেন একটা স্পেশালাইজড হসপিটালে, হ্যাঁ, যেখানে তার চিকিৎসা হবে বিশেষ গুরুত্ব দিয়ে, সেই অবস্থায় যদি তার হাত করা পরানো হয় বা ডান্ডাবেরি পরানো হয় বা এই ধরনের নিরাপত্তার নামে যদি এই ধরনের শৃঙ্খল করার চেষ্টা করা হয়, তাহলে পরে সেটা কিন্তু আইন বিরুদ্ধ হবে বা মানবাধিকারের পরিপন্থী। আইনে যাই থাকুক না কেন, আমরা এই জিনিসটা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় মনে করি যে এই ধরনের আচরণ অগ্রহণযোগ্য।
আপনাকে মনে রাখতে হবে যে আন্তর্জাতিক মানবাধিকার সনদেও কিন্তু নিষ্ঠুর অবমাননাকর আচরণকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা রয়েছে। আপনি বা আমরা সকলে জানি যে এই ধরনের ঘটনা কেবল একজন বন্দির মর্যাদার থেকেই কিন্তু ক্ষুণ্ণ করে নাই, এটা আসলে রাষ্ট্রের যে একটা মানবিক চেহারা, সেই চেহারাকেও কিন্তু কলঙ্কিত করেছে। এ ধরনের ঘটনা আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা কিন্তু মনে মনে করি যে আমরা এই কথাগুলো কিন্তু আগেও বলেছি যে অনেক সময় আমরা লক্ষ্য করছি যে এই ধরনের যারা বন্দী তাদেরকে, এটা কিন্তু আমরা শুধু এই সময় দেখছি না, এর আগেও আমরা কিন্তু একই ধরনের আচরণ দেখেছি। তার মানে আমরা কিন্তু পরিবর্তন লক্ষ্য করছি না। আমাদের কিন্তু একটা কথা, সেটা হলো যে কর্তৃপক্ষ যেই হোক না কেন, আমাদের কিন্তু জবাবদিহিতার বাইরে কিন্তু কেউ নয়। আমাদেরকে ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আসলে আমি কি ধরনের আচরণ করছি, সেটা কি আমার আইনগতভাবে আছে, নাকি মানবিকভাবে এই জিনিসটা করা যায়, নাকি আমার সংবিধান কি বলেছে কাকে কিভাবে ট্রিট করতে হবে, কোন সময় কাকে কি করতে হবে, কতটুকু স্বাধীনতা দিয়ে রেখেছে, সেই বিষয়গুলোকে আমি গুরুত্ব দিব। আমার কাছে মনে হচ্ছে যে এই শুধুমাত্র নিরাপত্তার অজুহাত দেখিয়ে যে উনি পালিয়ে যাবেন অথবা উনি বেরিয়ে যাবেন, এই ধরনের বিষয়গুলোকে সামনে রেখে, হ্যাঁ, এই ধরনের হাত করা, কোমরের দড়ি অথবা অন্য কোনো ব্যবস্থা নেওয়া, এগুলো আসলে সভ্য সমাজে এগুলো অগ্রহণযোগ্য। হ্যাঁ, আজকে কারা কর্তৃপক্ষ যাহাই বলুক না কেন, হ্যাঁ, সেগুলো আমাদের কাছে কিন্তু আমরা মনে করি যে এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। কারণ তার হাত করা পরানো ছিল, সেটা মৃত্যুর আগে না পরে, সেটা তারাই প্রমাণ করুক। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি না, সেটাই আমরা বলবার চেষ্টা করে যাচ্ছি। সেক্ষেত্রে কি জেল কোড মানে সংশোধন বা সংস্কারের প্রয়োজন? অবশ্যই তাই। যখন আমরা মনে করি যে 130 বছরের পুরনো একটি আইনকে দিয়ে যদি আমরা আজকের সমাজ বা আজকের রাষ্ট্র, আজকের নাগরিকদের জন্য প্রয়োগ হবে, হ্যাঁ, তাহলে পরে কিন্তু সেটা আসলে সেই ধরনের বিষয়গুলো অবশ্যই একটা প্রশ্ন রাখে, এবং আমরা মনে করি যে এখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে সংশোধন আনতে হবে। এবং আরেকটা জিনিস, সংশোধন আনার পরেই যে এই এই ধরনের ব্যবস্থাগুলো পরিহার করা হবে তা কিন্তু নয়। হ্যাঁ, আমার যে জিনিসটা দাবি থাকবে সেটা হচ্ছে যে যে জিনিসটা অগ্রহণযোগ্য মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে, সেটা আইনে যাহাই থাকুক না কেন, সে ধরনের বিষয়গুলো পরিহার করবার মতো একটা সংস্কৃতি বা একটা চর্চা এখনই থাকা উচিত, শুরু করা উচিত। আপনি জানেন যে মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর এখন পর্যন্ত গত অগাস্ট থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা যদি আমরা হিসাব করি, তাহলে আমরা লক্ষ্য করছি যে 24শে অগাস্ট থেকে 25শে অগাস্ট পর্যন্ত এই 13 মাসে 74 জন বন্দী বাংলাদেশের বিভিন্ন কারাগারে কিন্তু মৃত্যুবরণ করেছে। তাহলে এই জিনিসটাও, এই সংখ্যাটাও কিন্তু অনেক উদ্বেগ, উৎকণ্ঠা। তো এই ধরনের বিষয়গুলো যখন রাজনৈতিক কর্মী রাজনৈতিক উদ্দেশ্যে যখন কেউ গ্রেফতার হয়ে থাকে, বন্দী হয়ে থাকে, আর সাধারণ মানুষ যখন অন্য কোনো ঘটনায় বা আদালতের নির্দেশনা যখন কারাগারে থাকে, উভয়কেই আমাদেরকে বিবেচনা নিতে হবে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে। এবং আমরা মনে করি যে, এবং একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আজ পর্যন্ত এই কারাগারে যারা চিকিৎসাধীন আছেন, তারা চিকিৎসার জন্য প্রয়োজনে যাদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়, আমরা দেখেছি অনেক জায়গায় আমরা খোঁজ নিয়ে দেখেছি অধিকাংশ কারাগারে চিকিৎসক পর্যন্ত নেই। চিকিৎসা একটা ন্যূনতম মানুষের চিকিৎসা যে দিবে একজন চিকিৎসক কিন্তু এই কারাগারগুলোতে নাই, বিশেষত জেলা শহরগুলোতে নাই। আশেপাশের আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আসলে চিকিৎসক সংকট আছে কারাগার। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু রাষ্ট্রের এটা নিশ্চিত করতে পারে, চিকিৎসা একটা মৌলিক অধিকার। সে ধরনের বিষয়গুলো কিন্তু আমরা মনে করতে পারি যে তাহলে সঠিকভাবে কি চিকিৎসা সেখানে প্রদান করার ব্যবস্থাই, যদি চিকিৎসকই না থাকে তাহলে কি ধরনের ব্যবস্থা সেখানে বিরাজ করছে। আমার মনে হয় যে এই ধরনের বিষয়গুলো কিন্তু সরকারের নজর দেওয়া উচিত। এবং আমাদের প্রত্যাশা, এই ধরনের অভিযোগ যেগুলো উঠছে বিগত সময় আমরা দেখেছি উঠেছে, আমাদের দুঃখজনক হলো সত্য যে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে তারা কিন্তু এই বিষয়গুলোকে এড়িয়ে যাবার চেষ্টা করে। আমরা আশা করব যে বর্তমান সরকার এই ঘটনা যেগুলো এখন আলোচনা হচ্ছে, অন্তত এই সাবেক মন্ত্রী
একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার মৃত্যুকে কেন্দ্র করে গণমাধ্যম থেকে শুরু করে সকলে যে সমালোচনা করছে, সকলে যে মানবাধিকারের কথা বলছে, অধিকারের কথা বলছে, সেই জিনিসগুলোকে আমলে নিতে হবে, নিয়ে কিন্তু এই ধরনের বিষয়গুলো আসলে তদন্ত করা উচিত। উনি আসলে কি ধরনের চিকিৎসা পেয়েছিল এবং সত্যি কিনা তাকে কি রকম যে ধরনের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার দরকার ছিল সে ধরনের চিকিৎসা বন্দোবস্ত ছিল কিনা, এ ধরনের বিষয়গুলো কিন্তু আমার মনে হয় যে আলোচনা হওয়া উচিত। কারণ আমরা বিগত সরকারের সময় দেখেছি কারাগারগুলোতে এইরকম এরকম হাজতি, কয়েদি বা এরকম বন্দীদের মৃত্যুও কিন্তু ঘটেছে। একই ধরনের ঘটনা বিগত সরকারের সময় আমরা দেখেছি চরহদ্দি হসপিটালে, হৃদরোগ হসপিটালে পর্যন্ত আমরা দেখেছি যে তাকে ডান্ডা বেরি হাতকড়া পরিয়ে চিকিৎসা দিয়েছে। এগুলো নিয়ে তখন কথা হয়েছে, মহামান্য হাইকোর্টের এখানে ইন্টারভেন করতে হয়েছে, মানবাধিকার কর্মী বা পরিবারের পক্ষ থেকে আদালতে গিয়ে মামলা করতে হয়েছে, তারপর আদালতের নির্দেশে কিন্তু এই হাতকড়া খুলে দিতে হয়েছে। এরকম নজিরও কিন্তু আছে। সহজভাবে আমরা একটি সরকারের ব্যবস্থার বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন প্রশ্ন উঠতে পারে যে বিগত সময় কি হতেছে। বিগত সময়ের চর্চা কিন্তু এই এই সরকারের আমলে হবে সেটা আমাদের প্রত্যাশা না। আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষের যে নাগরিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে, সেই অধিকারগুলো কিন্তু সঠিকভাবে যেন সে উপভোগ করতে পারে, যথাযথভাবে যেন সে সেটা পেতে পারে, সে ধরনের বন্দোবস্ত করা রাষ্ট্রের যারা পরিচালনা করবার দায়িত্বে আছে তাদের অঙ্গীকার রয়েছে। সকলকে সমানভাবে সুযোগ দিবে বা সমান সুবিধার আওতায় তারা নিশ্চিত করবে। একটা বিষয় একটু যদি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিস মানবাধিকারের ক্ষেত্রে সেটি পালনের জন্য বা সেটি বাস্তবায়নের জন্য মানে সরকারের বাংলাদেশের আসলে কি করার আছে, করণীয় কি? আপনি নিজে জানেন যে আমরা আইসিসিপিআর কিন্তু আমরা স্বাক্ষরকারী দেশ। তো আইসিসিপিআর আর্টিকেল 10-এ কিন্তু বলা আছে, আর্টিকেল 10-এ স্পষ্ট বলা আছে নিষ্ঠুর অবমাননাকর আচরণকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। তার মানে আমরা যেহেতু স্বাক্ষর করেছি তাহলে অবশ্যই আমাদের বাধ্যবাধকতা আছে সেই চুক্তির সকল শর্ত মেনে চলা, সেটা আমাদের এক ধরনের বাধ্যবাধকতা আছে। নিশ্চয়ই আমরা কমিটেড যে আমরা এই ধরনের বিষয়গুলো করব। আমার মনে হয় সরকার এই বিষয়গুলোকে নজর দিবে এবং নজর দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।